বাসর ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলছে মা। গাল দুটো অসম্ভব আকারে ব্যথা করছে, সাথে জ্বলছে খুব। আবার বাহু দুটো ব্যথায় নড়াতেও পারছে না সে। নিজের পছন্দের মানুষের এমন নিষ্ঠুর ব্যবহার যে কোনো মতে মানতে পারছে না মা। কী দোষ ছিল তার? সে কি বলেছিল যে বিয়ে করো? না, বলেনি। কিন্তু সমাজের মানুষের মুখটা বন্ধ করার জন্য এমনটা করতে হলো। সব কিছুই যদি স্বাভাবিক হতো, আয়ান ভাইয়া আর আমার বিয়েটা যদি না হতো, তাহলে কতই না ভালো হতো। অন্তত পক্ষে আমি আয়ান ভাইয়ার কাছে ঘৃণার পাত্র তো হতাম না। আমি দূর থেকে আয়ান ভাইয়াকে সারা জীবন পছন্দ করে যেতাম। এ বলেই আবার কান্না করলো মো। আয়ান ঘুমাচ্ছিল। মোর কান্নার আওয়াজে তার ঘুমটা ভেঙে যায়। সে একটা ধমক দিয়ে বলে, উফ, আমার ঘুমটাই ভেঙে দিলি তুই। আমার লাইফটা তো অশান্তিতে ভরে দিয়েছিস, আবার যে একটু শান্তিতে ঘুমাতে দিবি তাও না। আমি যদি এরপর আর কান্নার শব্দ শুনেছি, তাহলে তুই যে এখন খাটের পাশে পড়ে আছিস সেটুকুও থাকতে দিব না। এক ধাক্কা মেরে বারান্দায় দিয়ে আসবো। সারা রাত থাকিস ওইখানে। আয়ানের এ কথা শুনে মো একদম চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর আবারও কান্না করতে থাকে, কিন্তু আয়ান যাতে এই কান্নার শব্দ না শুনে তাই বালিশ মুখে গুজে কান্না করছে সে। আজ অনেক কান্না করছে সে। হয়তো কোনোদিনও এমন কান্না করেনি সে। হয়তো এখন থেকে রোজ রোজ এমন কান্নাই করতে হবে তাকে। মোয়ের আর আয়ানের পরিচয়টা দিয়ে নেই। মো এবার ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবে। দেখতে মাশাআল্লাহ সুন্দরী, বেশ একটু চঞ্চল প্রকৃতির সে। তার একটা বড় ভাই আছে, নাম মাহাতাব। মো আয়ানকে অনেক পছন্দ করে, কিন্তু ভালোবাসে নাকি জানা নেই তার। আয়ান জব করে, নিজের বাবার বিজনেস আছে, তাও তার ইচ্ছা যে নিজ বিজনেস দাঁড় করাবে। এজন্য ফার্স্টে জব করে কিছু টাকা জমাচ্ছে সে। আয়ানের ভালোবাসার মানুষ আছে, মেয়েটির নাম মনা। প্রায় 1 বছরের রিলেশন তাদের। আয়ানের ফ্যামিলি এই ব্যাপারটা জানে, এজন্যই আয়ান মোকে বিয়ে করতে চায়নি, কিন্তু পরিস্থিতির কবলে পড়ে বিয়েটা করতেই হয় তাকে। আয়ানের ছোট বোন আছে, তার নাম অহনা। মৌ আর অহনা দুজনেই বেস্ট ফ্রেন্ড। তাদের ক্লাস 9 থেকে ফ্রেন্ডশিপ। আবার আয়ান আর মাহাতাব একই অফিসে জব করে বলে তাদের দুজনের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ। মো প্রথম থেকে আয়ানকে লাইক করে, কিন্তু কখনো বলেনি, আর আয়ানও বুঝতে পারেনি। আজকে এক খারাপ পরিস্থিতিতে তাদের দুজনের বিয়ে হয়। আয়ান যেহেতু মনাকে ভালোবাসে, তাই সেই বিয়েটা মন থেকে মানেনি। কিন্তু মৌ তো বিয়েটা মানে, কারণ সে আয়ানকে খুব পছন্দ করে। কিছুক্ষণ আগে মৌকে আয়ানের রুমে দিয়ে চলে যায় অহনা। কিছুক্ষণ পর আয়ান রুমে আসে। মৌ কিছু বলতে যাবে, তার আগেই কষে এক থাপ্পড় দেয় আয়ান। মৌ তো হতবাক, সে ভাবতেই পারেনি আয়ান ভাইয়া এমন করবে। আয়ান প্রচণ্ড রেগে আছে। সে বলল, এমন কেন করলি রে মৌ? নিষেধ করতে পারলি না বিয়ে করতে? তুই জানিস আমি মনাকে ভালোবাসি, তারপরও এমন করলি তুই? হ্যাঁ, সবাইকে বলা হয়েছিল আমরা বিয়ে করছি, কিন্তু তাই বলে সত্যি বিয়ে করতে হবে? মো হালকা কাঁদতে কাঁদতে বলল, আয়ান ভাইয়া, আমার সত্যি কিছুই করার ছিল না। চুপ, একদম চুপ, আরেকটাও কথা বলবি না। আমি মনার সাথে এখন দেখা করতে যাচ্ছি। ওই বিয়ের খবরটা জানে না, আর আমি জানাতেও চাচ্ছি না, কারণ ও খুব কষ্ট পাবে। এ কথা শুনে মোয়ের ভয়ে কলিজা শুকিয়ে এলো, কারণ বাসায় কেউই এ কথা জানলে খুব খারাপ হবে। আর আয়ানের আব্বুর কানে এ কথা গেলে যে তিনি আয়ানের কি করবেন তা ভাবতে মোয়ের গায়ে কাটা দিয়ে ওঠে। প্রচণ্ড পরিমাণে রাগী মানুষ তিনি, কিন্তু মনটা অনেক ভালো। মৌ গিয়ে তৎক্ষণাৎ আয়ানের হাত ধরে ফেলে আর বলে যে, আয়ান ভাই, আপনি প্লিজ এখন যাবেন না, বেশ রাত হয়ে গিয়েছে। আর আঙ্কেল জানতে পারলে। কথা শেষ না হতে মোয়ের গালে আর একটা চড় পড়ল। আয়ান মোয়ের বাহু দুটো খুব শক্ত করে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমাকে যেতে মানা করার? আমার আব্বু, আমি বকা শুনবো, তাতে তোর কি? আর তুই বা কেন আমাকে আটকাবি? কোন অধিকারে? মো একটু ভয়ার্থ গলায় বলল, একজন স্ত্রীর অধিকারে। আমাদের বিয়ে হয়ে গিয়েছে, তাই আপনার এমন করা উচিত না। খবরদার আমাকে শিক্ষা দিতে আসবি না। এই বলে আয়ান মোকে ধাক্কা দেয়, আর মো পাশে থাকা সোফার সাথে জোরে বাড়ি খায়। এরপর আয়ান বিছানায় গিয়ে শুয়ে পড়ে, আর মো কাঁদতেই থাকে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে সে।
সকালে আজানের আওয়াজে ঘুম ভাঙে মোয়ের। সে তাড়াতাড়ি উঠে নামাজ আদায় করে নেয়। মোনাজাতে আল্লাহর কাছে অনেক কাঁদে সে। একে তো কালকে রাতে কান্না করার জন্য চোখ ফুলে গিয়েছে তার, আবার সকালে কেঁদে আরও অবস্থা খারাপ। নামাজ পড়ে আয়নার সামনে গেল। সে নিজেকে দেখে আঁতকে উঠল। দুগালা আঙ্গুলের হালকা ছাপ পড়ে গিয়েছে। সে চিন্তা করছে এটা সবার থেকে লুকাবে কীভাবে। সে বসে বসে চিন্তাই করে যাচ্ছে। কিছুক্ষণ দরজায় অহনা নক করলো। মৌ, আম্মু ডাকছে তোকে। আসছি, তুই যা। এরপর মৌ একটা শাড়ি পরে মাথায় ঘোমটা টানলো। শাড়ির আঁচল দিয়ে গাল দুটো এমনভাবে ডেকে রেখেছে যাতে থাপ্পড়ের দাগগুলো না দেখা যায়। মৌ গিয়ে আয়ানের আম্মুর রুমে নক করলো। আসবো আন্টি? ভিতরে থেকে জবাব এলো, আয় আয়, তুই আবার নক করছিস কেন? মৌ ভিতরে গিয়ে দেখলো সোফায় আয়ানের আম্মু বসে আছে, আর তার পাশে ছোট একটা টুলে অহনা বসে আছে। আয়ানের আব্বু সকালে হাঁটতে বের হয়েছে। মৌয়ের মাথায় ঘোমটা দেখে অহনা বলে উঠলো, কিরে মৌ, তুই কি এ বাড়িতে নতুন নাকি? ঘোমটা টেনে বসে আছিস কেন? খুল ঘোমটা মাথা থেকে। মৌ আমতা আমতা করে বলল, আরে না, তেমন কিছু না। আমি তো আগে তোর বান্ধবী হিসেবে আসতাম, কিন্তু এখন তো এই বাড়ির বউ, তাই ঘোমটা দিয়ে রেখেছি। আয়ানের আম্মু বলল, আরও মেয়ের কাণ্ড দেখো। তোকে কি আমরা কে বলেছি এভাবে লম্বা ঘোমটা দিতে? আর তোর কি কেন দেবর আছে নাকি যে এভাবে ঘোমটা দিয়ে আসিস? আমাদের সাথে তো আসিস। মৌ তো কোনো মতেই রাজি হচ্ছে না মাথার উপর থেকে ঘোমটা সরাতে, কারণ এতে থাপ্পড়ের দাগগুলো দেখা যাবে। হঠাৎ অহনা গিয়ে মৌয়ের মাথা থেকে ঘোমটাটা সরিয়ে দেয়। অহনা আর তার আম্মু মৌয়ের গালে থাপ্পড়ের দাগ দেখে আঁতকে ওঠে। আয়নের আম্মু কাঁপা কাঁপা গলায় বলে, এসব আমার আয়ন করেছে? মৌ কি জবাব দিবে সে মাথা নিচু করে ফেলে। আয়নের আম্মু তৎক্ষণাৎ অহনাকে বলে, এক্ষুনি গিয়ে তোর ভাইয়াকে ডেকে আন, এক্ষুনি। অহনা তাড়াতাড়ি গেল আয়ানকে ডাকতে। এদিকে মেয়ে চুপচাপ বসে আছে, আর আয়ানের মা তো রাগি ফুঁসছে। তিনি ভাবতেই পারেননি তার ছেলে এমন কিছু করবে। আয়ান কিছুক্ষণ পর ঘুম ঘুম চোখ নিয়ে হাজির হলো। কি ব্যাপার আম্মু, এত সকালে কেন ডেকেছ? আয়ানের আম্মু হুট করে কিছু না বলে আয়ানের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আয়ান তো পুরো শকড, কারণ তার আম্মু কখনো তাকে এভাবে মারে না, খুব বড় রিজন ছাড়া। আর আজকের রিজন ছোটোখাটো রিজন তো না। আয়ান বিস্ময় ভরা চোখে তার আম্মুর দিকে তাকিয়ে আছে। তোর সাহস কি করে হয় মৌয়ের গায়ে হাত তোলার? কে শিখিয়েছে তোকে এসব? আয়ান বলে ওঠে, আম্মু, মৌকে আমি শিক্ষা দিয়েছি। ও আমাকে বিয়ে করার জন্য রাজি হয় কীভাবে এটা জানার পরও যে আমি অন্য কাউকে ভালোবাসি। ও তো তুই এজন্য মৌয়ের গায়ে হাত পর্যন্ত তুলেছিস, ওই বেয়াদব মেয়ের জন্য? আম্মু, মনা অনেক ভালো মেয়ে, এতে ওর তো কোনো দোষ নেই। অযথা ওকে বকছো কেন? মৌয়েরও কোনো দোষ নেই। দুই পরিবারের আর ওর নিজের সম্মান বাঁচানোর জন্য এসব করেছে। মৌ আর অহনা নীরব দর্শকের মতো সব দেখছে। তাই বলে বিয়ে করেই নিবে? কিছুদিন গেলেই সবাই ভুলে যেত ওই সামান্য ঘটনাটা। বলতো না রে, এ সমাজ মেয়েদের উপর একটু ময়লা ফেলতে পারলেই খুশি হয়। আচ্ছা, মৌ না হয় মানা করেনি, কিন্তু তুইও তো কিছু বলিসনি কেন? আম্মু, মৌ হলো মেয়ে, এই ঘটনায় আমার দিকে কোনো আঙ্গুল উঠত না, কিন্তু মৌর দিকে সবাই আঙ্গুল উঠাতো। এ বলে আয়ান সেখান থেকে রেগে হনহন করে বেরিয়ে আসে। আয়ান চলে যাওয়ার পর আয়ানের আম্মু হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে। অহনা আর মৌ ওনার পাশে বসে আছে। অহনা কি বলবে কিছুই বুঝতে পারছে না। তার ভাইয়া যে এমন কিছু করবে সে আশাও করতে পারেনি। আয়ানের আম্মু মৌকে উদ্দেশ্য করে বলে, দেখ না মৌ, কি থেকে কি হয়ে গেল। আমি তো আমার ছেলেকে এমন শিক্ষা দেইনি, তাহলে এমন ব্যবহার কেন করলো? আন্টি, আপনি প্লিজ এত স্ট্রেস নেবেন না, আপনার বিপি লো হয়ে গেলে সমস্যা হবে। হ্যাঁ আম্মু, প্লিজ শান্ত হও। আন্টি, একটা কথা, এই বিষয়টা প্লিজ আঙ্কেলকে বলবেন না। উনি জানতে পারলে আয়ান ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর আন্টি, তুমি এখন থেকে চিন্তা বাদ দাও। আয়ান ভাইয়াকে আমি সোজা করব। ওনার মাথা থেকে যদি ওই মনার ভূত না নামিয়েছি তবে আমার নাম মৌ না।
আয়নের আম্মু চোখের পানি মুছে হালকা হেসে বলল, ইনশাল্লাহ তুই পারবি। আমি আর অহনা তোকে সব রকমভাবে সাহায্য করব। মো আয়ানের আম্মুকে জড়িয়ে ধরে বলল, এ না হলে আমার আন্টি। আয়নের আম্মু হঠাৎ করে মোয়ের মাথায় হালকা মেরে বলে, এ মেয়ে, তোর তো সাহস কম না। মো অবাক হয়ে বলল, কি করলাম আমি? এই বোকা মেয়ে, কখনো কি শুনেছিস যে আম্মুকে আন্টি বলো? ও, এবার বুঝলাম। আচ্ছা সরি, এখন থেকে আম্মু বলে রাখবো। এ বলেই মো আম্মুকে জড়িয়ে ধরে। মো খেয়াল করলো অহনা বাচ্চাদের মতো গাল ফুলিয়ে আছে। কিরে, তোর কি হলো? কি আর হবে, আমাকে কেউ ভালোবাসে নাকি? আমি তো বসে বসে শুধু শাশুড়ি আর বৌমার ভালোবাসা দেখবো। ওরে আমার অহনা রে, বাবুটা রাগ করেছে, আসো আসো। তারপর অহনা গিয়ে তার আম্মুকে আর মৌকে জড়িয়ে ধরলো। এদিকে আয়ান তো রুমে এসে প্রচুর রেগে আছে। সে শাওয়ার নিয়ে বসে আছে, মৌয়ের জন্য ওয়েট করছে কখন সে আসবে রুমে আর সে একটু ঝাড়ি দিবে তাকে। মৌ রুমের দরজা খুলে যেই না ভিতরে ঢুকলো, অমনি আয়ান তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। এ দেখে মনে হয় কলিজে শুকিয়ে এলো। সে মনে মনে বলছে, আরে তুই না সেই ডায়লগ মারলি, আর এখন এই আয়নার নজর দেখে ভয় পেয়ে খেলি? না না, এটা হতে দেওয়া যায় না। বিব্রেত। আয়ান তাড়াতাড়ি গিয়ে রুমের দরজা আটকালো আর মৌকে দেয়ালের সাথে চেপে ধরলো। এদিকে মেয়ের অবস্থা তো নাজেহাল। তার ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। সে মনে মনে বলছে, আল্লাহ বাঁচাও, আমি কিভাবে এই মানুষটাকে লাইনে আনবো যে আমার কাছে আসলে আমার অবস্থা 12টা বেজে যায়। এদিকে মেয়ের অন্য এক ধরনের ভালো লাগে। এই প্রথম আয়ান তার এত কাছে এসেছে, যদিও জারি দেওয়ার জন্য, কিন্তু সে তো আর জানে না। আয়ান এতক্ষণ ধরে মৌকে পর্যবেক্ষণ করছিল। মেয়ের কাছে এসে তারও আজব এক ধরনের অনুভূতি কাজ করছে। মৌয়ের ভয়ে কাঁপাকাঁপি দেখে সে আনমনে হেসে দেয়। সে যে মৌয়েরকে বকা দিবে সে কথাও বেলাম ভুলে গিয়েছে। সে তো এখন মৌকে দেখতে পাচ্ছ। হঠাৎ আয়ানের ফোন বেজে উঠে। সে কিছুটা চমকে ওঠে আর মৌকে ছেড়ে দেয়, বলে যে তোকে আমি পরে দেখি নিব। মৌ তো হাফ ছেড়ে বাঁচল। উফ, বাঁচলাম বাবা, এতক্ষণ যে কি ভয় যে লাগছিল। কিন্তু এই আয়না আমাকে এভাবে ধরেছিল কেন? কি করতে চাচ্ছিল সে? একথা বলতে বলতে তার ভ্রুজোড়া কুঞ্চিত হলো। এদিকে আয়ান যে রেডি হয়ে কখন রুম থেকে বের হয়ে গিয়েছে তাও জানা নেই তার। মৌ তো ভাবনার জগতে থাকতেই সেই ভালোবাসে, এটা তার খুব পছন্দ। ব্রেকফাস্ট করার পর মৌ আর অহনা রুমে গিয়ে বসলো। উদ্দেশ্য তাদের সব ভুলে গিয়ে গল্প করা। এই দুজন প্রচুর গল্প করতে পারে। মৌ আর অহনা গল্প করছে। এর মধ্যে হঠাৎ মৌয়ের ফোনে ফোন আসলো। তার ভাইয়া ফোন করেছে। আসসালামু আলাইকুম, আমার ছোটমণি, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সব ঠিকঠাক আছে তো? মানে আয়ান ভালো ব্যবহার করছে তো? না চাইতেও মৌয়ের ভাইয়াকে মিথ্যা বলল। সে তার ভাইয়ের কাছে মোটামুটি সব শেয়ার করে। সে যে আয়ানকে পছন্দ করছে এটা তার ভাইয়া কিছুটা জানতো। ভাইয়া সব ঠিক। আচ্ছা, আব্বু আম্মু কি এখন আমার উপর রেগে আছে? অল্প একটু, ধীরে ধীরে রাগ কমে যাবে, তুই টেনশন করিস না। মৌ আর মাহাতাব বেশিক্ষণ কথা বলার পর ফোন রাখলো। এদিকে মৌয়ের হাত পা কেমন যেন ব্যথা করছে কিছুক্ষণ আগে থেকে। বিকেলের দিকেও তার ব্যথা ছিল, কিন্তু সে গুরুত্ব দেয়নি। সন্ধ্যার পর ব্যথা আরও বেড়ে গেল। সে অনুভব করছে যে তার গা বেশ গরম হয়ে গিয়েছে। এদিকে অহনা মৌ আর আয়ানের রুমে আসলো মৌয়ের সাথে আড্ডা দিবে বলে, কিন্তু সে এসে দেখে মৌ হাত পা গুছিয়ে শুয়ে আছে। অহনা কিছুটা অবাক হলো এমন দেখে। সে গিয়ে মৌয়ের গায়ে হাত না রাখলো। অনুভব করলো যে মৌয়ের ঘা জোরে ফুটে যাচ্ছে। সে সাথে সাথে গিয়ে তার আম্মুকে ডেকে আনলো। তিনি অবস্থা বুঝতে পেরে জলভর্তির ব্যবস্থা করলেন। এত জলভর্তি করে মৌয়ের জ্বর কমলো না। আয়ানের আম্মু মৌয়ের জন্য কাবাব আনতে গেলেন। খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিবে, কিন্তু মৌ কোনো মতেই ওষুধ খাবে না। অতি কষ্টে তাকে খাবার খাওয়ানো গেলে ওষুধ খাওয়াতে সম্পূর্ণ বিফল হলো। অহনা সে সন্ধ্যা থেকে মৌয়ের পাশে বসে আছে, যদি কিছু লাগে। রাত 9টার দিকে আয়ান অফিস থেকে ফিরলো। সে এসে দেখলো অহনা বসে বসে জিমছে আর মৌ ঘুমিয়ে আছে। সে গিয়ে অহনাকে হালকা ধাক্কা দিল। এতে অহনা জেগে উঠলো। কিরে, এখানে এভাবে কেন ঘুমাচ্ছিস তুই? যা নিজের রুমে যা। আরে ভাইয়া দেখো না, মৌয়ের সেই কি জ্বর, সেই সন্ধ্যা থেকে এমন অবস্থা। আয়ানের মুখ কিছুটা চিন্তিত দেখালো। সে কিছুক্ষণ ভেবে বলল, তুই রুমে গিয়ে ঘুমাতো, আমি দেখব না। অহনা কিছুটা অবাক হলো।
বলল, শিওর তো ভাইয়া? আরে হ্যাঁ শিওর। আর শোনো ভাইয়া, মৌ কিন্তু ওষুধ খায়নি, পারলে ওষুধ খাইয়ে দিস ওকে। হুম। অহনা চলে যেতে আয়ান ফ্রেশ হয়ে ময়ের পাশে বসলো। মাথায় হাত রাখতে সে কিছুটা ভয় পেল, কারণ ময়ের শরীর খুব গরম হয়ে আছে জ্বরের জন্য। আয়ান মৌকে জোর করে উঠালো ওষুধ খাওয়ানোর জন্য। অনেক কষ্টে সে ওষুধ খাওয়ালো। এদিকে মৌ না ঘুমিয়ে আজব আজব কথা বলছে জ্বরের ঘরে, যা শুনে আয়ান না চাইতে হেসে দিল। অহনা রে, শোন না, তোর ভাইয়া এমন কেন রে? খুবই ফসে একটা মানুষ। আয়ান এতক্ষণে বুঝতে পারলো মো সব কিছু তাকে অহনা ভেবে বলছিল। ওই অহনা, কথা বলিস না কেন রে? দেখ না, তোর ভাইয়া এমন মেরেছে আমাকে যে জ্বর এসে গিয়েছে। মোয়ের মুখে এই কথা শুনে আয়ানের নিজেকে অনেক অপরাধী মনে হলো। অহনারে, তোর ভাইয়াকে আমি আগে অনেক ভালো মনে করতাম জানিস। ভাবতাম যে এত ভালো মানুষও হয়, কিন্তু আজ তো একটা বজ্জাত সে। 28 বছরের খাটাসে কি পেয়েছি কি মনার মধ্যে। মেয়েটা আমার একটু সুবিধার মনে হয় না। কিন্তু তুই টেনশন নিস না, দেখিস তোর ভাইয়াকে আমাকে অনেক ভালোবাসবো, অনেক অনেক অনেক। এই বলতে বলতেই ঘুমিয়ে পড়ে মৌ। আয়ান তার কথাগুলো একটু ভাবলো, কিন্তু পরক্ষণে নিজের মনকে বলল, কে এই মেয়ে? আমি ওকে কোনো দিনও ভালোবাসবো না, আমি তো মনাকে ভালোবাসি। এরপর আয়ান এসে শুয়ে পড়ে। তার আগে সে ময়ের কপালে হাত দিয়ে দেখে এখন জ্বর কেমন। সে বুঝতে পারলো জ্বর অনেকটাই কমে এসেছে। সকালে ময়ের ঘুম ভাঙার পর সে দেখলো সে আয়ানের অনেকটাই কাছে চলে এসেছে। সে তাড়াতাড়ি উঠে গেল। নিচে এসে সে আয়ানের আম্মুকে নাস্তা বানাতে সাহায্য করলো। আজকে সে ভেবেছে কলেজে যাবে। 3-4 দিনের বেশি সে কলেজে যায় না। অহনাকে বলল কলেজে যাওয়ার কথা। অহনাও রাজি হয়ে গেল, কারণ এই কয়দিন সেও কলেজে যায় না। তারা দুজন নাস্তা করে কলেজে চলে গেল। আর আয়ান অফিসে। কলেজের ক্লাস শেষে অহনা আর মৌ বসে আছে। জানিস তোর কালকে সে কি জ্বর? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম শেষ পর্যন্ত আবার হসপিটালে না ভর্তি করাতে হয় তোকে। এই না না, হসপিটাল না। আমার এই জায়গাটার নাম শুনলে কেমন জানি বিরক্ত লাগে, সহ্য লাগে। এদের কথার মাঝে চটকে পড়ল তুহিন। এই ছেলেটা ময়ের পিছু পড়ে আছে বিগত প্রায় 2 মাস যাবৎ। ছেলেটা খুব বেয়াদব। মেয়েদের টিস করাই যেন তার ওয়ান অ্যান্ড অনলি দায়িত্ব কর্তব্য। হ্যালো গার্লস, কেমন আছো? অহনার ময়ের অনিচ্ছা সত্ত্বেও জবাব দিল, জি আলহামদুলিল্লাহ ভালো। কি করো তোমরা? অহনার রেগে জবাব দিল, কানা নাকি দেখছেন বসে আছে, তাও জিজ্ঞেস করছেন কি করি? ও সরি সরি। মৌ বলল, এই অহনা চল তো, আমার বাসায় অনেক কাজ আছে। চল, আমারও কাজ আছে। এই বলে অহনা আর মৌ চলে আসলো সেখান থেকে। আর তুহিন মনে মনে বলছে, মৌ ম্যাডাম, আমি তোমাকে নিজের করে ছাড়বো দেখো। বিকেলে মৌ বারান্দায় বসে আছে, গভীর চিন্তায় ডুবে আছে সে ভাবছে কীভাবে আয়ানকে লাইনে আনা যায়, কীভাবে নিজের প্রতি ভালোবাসা জাগানো যায়। এরই মধ্যে অহনে এসে হাজির। কিরে বনু, কি করিস একা একা? কী ভাবিস এত? ভাবছি তো অনেক কিছুই, কিন্তু তুই হঠাৎ এখানে কেন? পড়ছিলি না তুই? কিন্তু জানিস হঠাৎ করে সেদিন এর কথাটা মাথায় ঘুরছে। ভাবছি মানুষ একটু থেকে একটু হলেই কত কিছু ভেবে নেয়। ঠিক বলছিস। এবার আসি, সেদিন আসলে কি হয়েছিল যে আয়ান আর মৌকে বিয়ে দিয়ে দেওয়া হয়? মৌ যেহেতু অহনার বেস্ট ফ্রেন্ড, তাই মৌ মাঝে মাঝে তাদের বাসায় আসে। এই পর্যন্ত অহনা, মৌয়ের, আয়ান 3 জন মিলে একসাথে বাইরে গিয়েছে 2 বার। কিন্তু এই যাওয়াটা অনেকেরই সহ্য হয়নি। তার মৌ আর আয়ানকে কিছুটা খারাপ চোখে দেখতে। একদিন অহনা আয়ানকে বলে যে তার প্রমোশনের জন্য ট্রিট দিতে। যেহেতু অহনা আর মৌ বেস্ট ফ্রেন্ড, তাই অহনা জিদ ধরে মৌকেও নিয়ে যায়। আয়ান, মৌ আর অহনা নিয়ে ফুচকা খেতে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে অহনা আর ফুচকা খাচ্ছে। তারা দুজনই মুখ কাঁধে বলে পিছন ফিরে ফুচকা খাচ্ছে। এর মধ্যে হঠাৎ অহনার ফোন আসলো। যে ফোন রিসিভ করে কথা বলার জন্য এক সাইডে আসলো। এদিকে মৌ আর আয়ান একা একা দাঁড়িয়ে আছে। রাস্তা দিয়ে 2 জন আন্টি যাচ্ছিল। ওনারা আয়ানদের বাসার পাশেই থাকে। ওনাদের আবার মৌয়ের এত ভাড়া আয়ানদের বাসায় যাওয়া সহ্য হতো না। ওনার 2 জন আয়ান আর মৌকে ফুচকা খেতে স্টলে দাঁড়িয়ে থাকা দেখে বলে ওঠে, দেখো দেখি আজকালকার মেয়েদের অবস্থা, বান্ধবীর ভাইয়ের সাথে ফুচকা খেতে এসেছে। আরেকজন বলে উঠলো, ছেলেটারও দেখি লাজ শরম নয়, নিজের বোনের বান্ধবীর সাথে কিসের এত মেলামেশা?
এই কথাটা আয়ানের কানে পৌঁছে, কিন্তু সে কিছু বলে না, কারণ এদেরকে বলেও চুপ করানো সম্ভব নয়, এরা বলেই যাবে সবসময়। 4 দিন পরে মো অহনাদের বাসায় আসে কেমিস্ট্রি বোঝার জন্য। আয়ান আবার খুব ভালো কেমিস্ট্রি পারে, তাই অহনা যে কোনো কেমিস্ট্রির প্রবলেম সলভ করে দেয়। মো মাঝে মাঝে কিছু প্রবলেম বুঝে নেয়। সেদিনও এই কারণে এসেছিল সে। মো অহনাকে জিজ্ঞেস করে যে আয়ান কোথায়। সে বলে আয়ান ছাদে আছে। মো ছাদে যায়, দেখে যে আয়ান ফোনে যেন কার সাথে কথা বলছে। আয়ান ভাইয়া, আমার একটা প্রবলেম ছিল কেমিস্ট্রির, একটু বুঝাই দিবেন? আয়ান ফোন রেখে বলে যে আচ্ছা একবারই কিন্তু বুঝাবো। ঠিক আছে। এরপর আয়ান মৌকে তার পাশে বসতে বলে। প্রথমে মৌ এতে ইতস্তত বোধ করে, কিন্তু আয়ানের অনেকবার বলার পর না চাওয়া সত্ত্বেও সে বসে। এসব আবার দেখেছিল সেদিনকার সেই আন্টিটা। ওনাদের বাসার ছাদ থেকে আয়ানদের বাসার ছাদ দেখা যায়। এসব দেখে ওই আন্টিটার খুব রাগ হয়ে যায়। মৌ কিছুক্ষণ পর বাসায় চলে যায়। বিকেলের দিকে ওই আন্টিটা আয়ানদের বাসায় আসে। সেদিন শুক্রবার থাকায় সবাই বাসায় ছিল। আয়ানের আম্মু ওনাকে দেখে কিছুটা অবাক হয়। আয়ানের, আরে ভাবি, আপনি হঠাৎ কি মনে করে? আপনার মেয়ের বান্ধবী আর তার পরিবারকে ডাকুন, কিছু কথা আছে। কি কথা? আসলেই বুঝতে পারবেন। তারপর আয়ানের আম্মু মৌ আর তার ফ্যামিলিকে ডাকে। 10 মিনিটের মধ্যেই তারা পৌঁছে যায়। ওই তো চলে এসেছে মেয়ে। এরই মধ্যে আয়ান, অহনা আর তাদের আব্বুও নিচে যায়। কি কথা বলবেন আন্টি? বলছি কি মা বাবা কি কিছু শিক্ষা দেয়নি? সবাই এই কথা শুনে অবাক। কি বলছেন এসব আপনি? বান্ধবীর ভাইয়ের সাথে যে রং করো, তাতে খারাপ লাগে না? তা মুখ সামলে কথা বলুন। কি সব উল্টাপাল্টা কথা বলছেন? ঠিকই তো বলেছি। একদিন দেখি ফুচকা খেতে বের হয়ে আরেকদিন ছাদে বসে গল্প করেছি। আপনি যা ভাবছেন এমন কিছুই না। তো কেমন কিছু শুনি? তোমাদের এসব কাজ দেখে আমাদের ছেলেমেয়েরা তো বিগড়ে যাচ্ছে। মো এসব শুনে নীরবে চোখের জল ফেলছে। সে ভাবতেও পারেনি এমন কিছু হয়ে যাবে। সে তো আয়ান ভাইয়ের সাথে কখনোই ওভাবে মিশেনি, যেমনটাই আন্টি বলছে। এদিকে মোয়ের মা বাবা এসব শুনে হতবাক। তারা তাদের মেয়েকে বিশ্বাস করে, কিন্তু বাইরের মানুষের এসব বদনাম শুনে তারা মুখের ভাষা হারিয়ে ফেলছে। ওই আন্টিটা সেই কথা, অনেক কথা শোনাচ্ছে, মৌ কেঁদেই চলছে। আর আয়ান রাগে যেন ফেটে যাচ্ছে। বয়সের বড় দেখে কিছু না বলে চুপ করে সব শুই এসছে। হঠাৎ করে আয়ানের আব্বু বলে উঠল, ওরা দুজন বিবাহিত। এ কথা শুনে সবাই চরম অবাক হয়ে যায়। কেউ ভাবতেই পারেনি উনি এমন কিছু বলবেন। আয়ানের আম্মু অনেকক্ষণ ধরে চুপ ছিলেন। তিনি ভাবছিলেন কিভাবে এনার মুখটা বন্ধ করা যায়। তিনি অনেক ভেবেচিন্তেই কথাটা বলেছেন। আয়ান আর মৌ যে বিবাহিত এ কথা শুনে আন্টির মুখে লেগে গেল তালা। আর তার কোনো কথা মুখ দিয়ে বের করতে পারছে না। আয়ানের, কি হলো ভাবি, চুপ হয়ে গেলেন কেন? কত কিছুই তো বলছেন আপনি, এখন বলুন দেখি। আমার জানা মতে বিবাহিত কোনো ছেলে মেয়ে এভাবে ঘুরলে গল্প করলে তো কোনো সমস্যা হওয়ার কথা না আপনার। আন্টি আমতা আমতা করে বলছেন, কিভাবে মানবো যে এরা বিবাহিত? আয়ানের আম্মু, আমি বলছি, আর আমাদের পরিবারের সবাই জানে। আর কি দরকার? আর বিয়ের রেজিস্ট্রি পেপার আছে, কিন্তু সেটা আপনাকে দেখানোর ইচ্ছে নেই। সবাই অবাক হয়ে শুধু আয়ানের আম্মুর কথা শুনছে। আন্টি, ওরা বিবাহিত হয়ে থাকলে আপনি এতক্ষণ চুপ কেন ছিলেন? আর এদের বিয়ের কথা সমাজের কেউই তো জানে না। আয়না, দেখতে চাচ্ছিলাম যে আপনি আসলে কোন পর্যায়ে চিন্তা ভাবনা করেন। একটা ছেলে মেয়ে যে 2 দিন আলাদা দেখেছেন, তাতেই আপনি এমন ভেবে নিলেন। আপনার উচিত ছিল এত কিছু বলার আগে আসল ঘটনা জানান, কিন্তু আপনি কিছু না ভেবে এত কিছু বলে ফেললেন। এবার আপনাকে বলি আসলে কি হয়েছিল। আপনি যেদিন ওদের দুজনকে বাইরে দেখেন, সেদিন আসলে 2 জন ছিল না, 3 জন ছিল ওরা। আপনি একটু ভালোভাবে দেখলে অহনাকে দেখতে পেতেন। আর ছাদে গল্প করার কথা বলছিলেন তো, তখন আসলে মৌ আয়ানের কাছে পড়া বুঝতে গিয়েছিল। পড়া শেষ হলে চলে এসেছে, বেশ এটুকুই। অথচ না বুঝে না জেনে কত কিছু বানিয়ে দিলেন আপনি। আর বিয়ের কথা কেউ জানে না, কারণ আমরা বলিনি। মৌয়ের পরীক্ষা শেষে অনুষ্ঠান করে ওকে বাড়িতে আনতাম।
আন্টি লজ্জায় মাথা নিচু করে আছে। আয়ানের আম্মু, আমার মনে হয় আপনার সব জানা হয়ে গিয়েছে, আপনি যেতে পারেন এখন। উনি যাওয়ার সাথে সাথে সবাই আয়ানের আম্মুর দিকে ঘুরে তাকালো। সবার চোখে মুখে হাজারো প্রশ্ন। আয়ান, আম্মু তুমি এসব কি বললা ওই আন্টিকে? আমাদের বিয়ে কবে হলো? হয়নি তো হয়ে যাবে, আর আজকেই হবে। আম্মু তুমি ঠিক আছো তো? কী সব বলছো? তোমার আম্মু যা বলেছে ঠিক বলছে। তোমার আম্মু সঠিক সময়ে সঠিক ডিসিশন নিয়েছে। এটা কোন দিক দিয়ে সঠিক ডিসিশন? আমি অন্য কাউকে ভালোবাসি। সবার সম্মান বাঁচানোর জন্য আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে। সমাজের কেউ তোদেরকে ভালো চোখে দেখতো না, যদিও কিছু করিসনি তোরা, কিন্তু উনি সবার কাছে তাই বলে বেড়াতো, যা উনি নিজে দেখেছেন। কিন্তু তোরা দুজন স্বামী স্ত্রী, এটা জানার পর উনি এমন কিছুই বলতে পারবেন না। আর এমনিতেও আমি আর তোর মা ভেবেছিলাম মৌয়ের পরীক্ষার পর ওদের বাসায় তোর জন্য বিয়ের প্রপোজাল নিয়ে যাব। আর আমাদের দুজনেরই মৌকে আগে থেকে ভালো লাগতো। আয়নের আব্বু মৌয়ের আব্বুর উদ্দেশ্যে বলে, কী রে জন সাহেব, ঠিক আছে আমাদের ডিসিশন? মৌয়ের আব্বু, জি হ্যাঁ ঠিক আছে, আমারও মনে হয় এমন কিছুই ভালো হবে। এরপর ওই রাতে কাজী সাহেবকে ডেকে বিয়ে পড়ানো হয়। ও কিছুই বলেনি, কারণ সে সব কিছু শোনার পর অনেক স্ট্রেসে ছিল। আর আয়ান মানা করেছে, কিন্তু তার কথা কেউ শোনেনি। বর্তমানে আয়ান অহনাকে ফোন দেয়। অফিস থেকে বাসায় আসার সময় ফোন দিতে বলেছিলি যে? আসলে না, আমার খুব চকলেট খেতে ইচ্ছে করছে। নিয়ে আসিস ভাইয়া। আর হ্যাঁ শোন, সবই ডাবল আনিস। ডাবল কেন? আমি তো খাই না। তোর জন্য কে আনতে বলেছে? আমি তো মৌয়ের কথা বলছি। তুই কি ভুলে গিয়েছিস নাকি যে তোর বাসায় একটা বউ আছে? ও হ্যাঁ তো, আচ্ছা আনবনে। এই বলে আয়ান ফোন রেখে দিল। মৌ বলল, অহনা শোন না, আমার খুব রান্না করতে ইচ্ছে করছে। আম্মুকে বলে আজকের রাতের রান্নাটা আমি করি। আম্মু কি রাজি হবে না? আরে হবে, চল তো আগে গিয়ে বলি রান্নার কথা। তারপর তারা গিয়ে আয়ানের আম্মুকে রান্না করার কথা বলল। প্রথমে আয়ানের আম্মু কিছুতেই রাজি হলো না, পরে তাদের জোরাজুরিতে রাজি হলো। মৌ আর অহনা দুজন মিলে রাতের খাবার রান্না করলো। রান্না করে এসে তারা রুমে বসে আছে। এমন সময় আয়ান অফিস থেকে আসলো। তাকে দেখে অহনা বলে উঠল, ভাইয়া চকলেট এনেছিস? এই নে। তারপর আয়ান মৌ আর অহনার দিকে এক বক্স চকলেট এগিয়ে দিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। অহনা আর মৌ মনসুখে চকলেট খাচ্ছে। হঠাৎ মৌ বলে উঠল, জানিস অহনা, আমার না তোর ভাইয়াকে এখন খুব জ্বালাতে ইচ্ছে করছে। আমারও ইচ্ছে করছে। মৌ অহনার সম্মতি পেয়ে কাজ শুরু করলো। সে চকলেট খেয়ে খোসাগুলো সব বিছানায় ফেলতে লাগলো। তার দেখা দেখি অহনাও তাই করলো। এদিকে আয়ানের ওয়াশরুম থেকে বের হওয়ার আওয়াজ শুনে তারা তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। আয়ান রুমে এসে পুরো অবাক। পুরো বিছানায় চকলেটের খোসা দিয়ে ভরা। এসব দেখে তার চরম রাগ হতে লাগলো, কারণ সে বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। এসব ময়লা যেখানে সেখানে ফেলা তার সহ্য হয় না। সে জোরে জোরে অহনাকে ডাকতে লাগলো, কিন্তু ওইদিকে অহনা কোনো জবাব দিচ্ছে না। মৌ আর অহনা তো নিচে এসে আয়ানের ডাক শুনে হাসতে হাসতে অবস্থা শেষ। তারা কোনো রকমে হাসি থামাতে পারছে না। আয়ানের আম্মু টেবিলে খাবার রেডি করছিল। তাদের দুজনের হাসি দেখে উনি বললেন, কিরে এভাবে হঠাৎ পাগলের মতো হাসছিস কেন? অহনা বলল, তোমার ছেলেকে একটু জ্বালালাম আর কি, সেই মজা লাগছে আমার। আহারে, আমার ছেলেটা তোদের দুজনের অত্যাচারে পাগল হয়ে যাবে। এদিকে আয়ান রাগে ছেড়ে দিয়ে নামছে। তাকে দেখে অহনা আর মৌ দূরে রান্নাঘরে গেল। খাবার সময় সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। আয়ান বলল, আচ্ছা আজকে খাবারের টেস্ট একটু আলাদা লাগছে, ব্যাপার কি? আজকে মৌ আর অহনা মিলে রান্না করছে। ওহো, 2 সুপার স্পেশাল রাঁধুনি রান্না করেছে আজকে, বেশ ভালোই করেছে।
মো খেতে খেতে আয়ানের দিকে মাছের বাটি এগিয়ে দিয়ে বলল, আরে আয়ান, তুমি তো এটা খাওনি, এটা নাও, অনেক মজা হয়েছে। কথা শুনে আয়ান বিষম খেল, কারণ এর আগে মো আয়ানকে ভাইয়া বলে ডেকেছে আর আপনি বলে সম্বোধন করেছে, কখনো তুমি বলেনি। আয়ানের এই অবস্থা দেখে সবাই মুখ টিপে হেসে যাচ্ছে। আয়ান তো বেশ লজ্জা পেয়েছে। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। মৌ রুমে যাচ্ছিল, তখন অহনা তাকে ডাক দিয়ে বলে যে, আই এম প্রাউড অফ ইউ মাইজান, যা দিয়েছিস না আজকে ভাইয়াকে, আমার তো সেই মজা লেগেছে তখন। থ্যাঙ্কস মিরিজান, কিন্তু এটা তো কিছুই না, এখনো অনেক কিছু বাকি আছে, আমার কথা মনে থাকে না তাই না? আমাকে ভুলে যাও তো, কিন্তু এখন থেকে সবসময় শুধু আমিই তোমার মনে ঘুরে বেড়াবো দেখো। এ বলে মৌ একটা চোখ টিপ দিয়ে চলে যায়। রুমে এসে মৌ দেখে যে আয়ান গুটিসুটিভাবে ঘুমিয়ে আছে। আহারে বেচারার মনে হয় হালকা শীত লাগছে, কাঁথাটা গায়ে দিয়ে দিই। এরপর মৌ আয়ানের গায়ে কাঁথা দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মৌ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। সে নিচে গিয়ে আয়ানের আম্মুকে নাস্তা বানাতে হেল্প করলো। এদিকে আয়ান ঘুম থেকে উঠে শাওয়ার নিতে গেল। শাওয়ার নিয়ে সে বের হলো কেবলই অমনি মৌ রুমে ঢুকলো। মৌ রুমে এসেছিল ফোন নিতে। সে দেখলো আয়ান শুধু একটা টাওয়াল পেঁচিয়ে আছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, সি সি, আমি কি দেখলাম? এভাবে কে রুমে থাকে? এ বলে মৌ পিছনে ফিরে দাঁড়িয়ে রইল। আয়ান তো এসব দেখে ব্যবসাকে খেয়ে নিল। সে নিজেকে সামলে নিয়ে বলল, এই তুই এভাবে আমার রুমে নক না করে কেন ঢুকেছিস? এটা আমার রুম, আমি যেভাবে ইচ্ছে সেভাবে আমার রুমে থাকবো, তুই বলার কি? হ্যাঁ। এসব শুনে মৌয়ের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে হঠাৎ করে সামনে ঘুরল। ধীরে ধীরে সে আয়ানের দিকে এগোতে লাগলো। আয়ান তো এসব দেখে কিছুটা ভয় পেয়ে গেল। সে ভেবে পাচ্ছে না মৌ আসলে কি করতে চাচ্ছে। মৌ এগোতে এগোতে বলল, এটা শুধু তোমার রুম না মিস্টার আয়ান, এটা আমার রুমও। বিয়ে করে এনেছো আমায়, তোমার সব কিছুর উপর আমার অধিকার আছে, এমনকি তোমার এই শরীরের উপরও। এতক্ষণে মৌ আয়ানের একদম কাছে চলে এসেছে। আয়ান কিছু বলতে যাবে, তার আগে মৌ তার আঙ্গুল আয়ানের ঠোঁটের উপর রাখে আর বলে, হুশ, একটা কথাও না। জানো, তোমার এই বডি দেখে না আমার একটা গান মনে আসছে, পুরনো একটা গান। আমি কিছু ওয়ার্ড চেঞ্জ করেছি। এ বলে মৌ হালকা কণ্ঠে গান ধরল। পড়ে না চোখের পলক, কি তোমার বুড়ির ঝলক, দোহাই লাগে বুড়িটা তোমার একটু শার্টে ডাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো। এই গান গাওয়ার সময় মৌ অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছিল। আমি নিজেরই চরম হাসি পাচ্ছিল গানটা লেখার সময়। কেউ গানটা খারাপ মাইন্ডে নেবেন না প্লিজ, জাস্ট মজার জন্য বানালাম। মৌ তো মনে মনে হেসেই যাচ্ছে। একে তো আয়ানের মুখের অবস্থা দেখে আর গানের কথা মনে পড়ল। আয়ানের অবস্থা নাজেহাল, গাম ছুটছে তার। কোনোদিনও কোনো মেয়ের এতটা কাছে আসেনি সে। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মৌ আয়ানের কাছে থেকে চলে গিয়ে একটা শার্ট এনে আয়ানের মুখের উপর মেরে বলল, তাড়াতাড়ি নিচে আসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এ বলে মৌ সেখান থেকে চলে আসলো। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, এত সাহসের! আমার এত কাছে আসলো সে, আমারই গাম ছুটে গেল। আর এই মেয়ের তো বাকভঙ্গির কোনো পরিবর্তনই দেখলাম না। এই বলে আয়ান রেডি হয়ে নিল। আর মৌ তো নিচে এসে হাঁপাচ্ছে, হাত পা প্রচণ্ড কাঁপছে তার। আজিব, আমি এত সাহস পেলাম কীভাবে? আয়ানের এত কত কাছে ছিলাম আমি, তখন বেশি ভয় না লাগলেও এখন এত ভয় কেন লাগছে? হার্টবিট এত বেড়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, গল্পটা চলবে। গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট শুনতে চান কিনা সেটাও কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগে